সবাইকে স্বাগত। আজকের গল্প কোভিডকাল, লিখেছেন অরুণ রতন। শুরু করছি গল্প পাঠ। তখন অবস্থাটা চরমে উঠেছিল। 2020-র মাঝামাঝি। দিনকে দিন সংক্রমণের হার ঊর্ধ্বগতি। নিত্য মৃতের সংখ্যা আতঙ্ক ছড়াচ্ছে। প্রতিদিনই সংক্রমণের নিরিখে নতুন নতুন এলাকা রেড জোনে চিহ্নিত হচ্ছে। সংবাদপত্র, টিভিতে নিয়মিত সাবধান বাণী, চিকিৎসকদের বিধি পালনের মুহুর্মুহু পরামর্শ, কানে অবিরত ধাক্কা মারে প্যান্ডেমিক, ইনফোডেমিক, অক্সিজেন স্যাচুরেশন, রেমডেসিভিয়ার, সাইটোকাইন ইত্যাদি এ যাবৎ অচর্চিত শব্দগুচ্ছ। অফিস, কাছারি, দোকান, বাজারের কাজ কারবার হয় লাটে উঠেছে, নয়তো সীমিত সময়ে আবদ্ধ। সারা শহরে যেন সতর্কতার অঘোষিত হরতাল। পাড়া ঘরের নিরিবিলি রাস্তায় লোকজনের সংখ্যা নেহাতি কম। রাস্তাঘাট যেন খাঁ খাঁ করছে। এক অচেনা অজানা পরিস্থিতি। প্রতিনিয়ত শোনা যাচ্ছে অমুক বাড়ির তমুক বাবুর করোনা ধরা পড়েছে। চলছে বাড়িতে বাড়িতে বিচ্ছিন্ন বাস। জ্বর, শ্বাসকষ্টের বাড়াবাড়ি হলে হাসপাতাল। মাঝে মধ্যেই এসে পৌঁছচ্ছে সব শেষ হয়ে যাওয়ার দুঃসংবাদ। এরপর কার পালা? ভয়েতে প্রহর গণে ভীত সন্ত্রস্ত মানুষ। তবু তো জীবনযাপনের উপকরণ সবারই দরকার। সবজি, ফল, মাছ, ডিম, দুধ, ওষুধ, মুদিখানার সামগ্রী ছাড়া চলবে কিভাবে? যারা আধুনিক প্রযুক্তিতে সড়গড় তারা অনলাইনে ফরমাশ করছে। কোম্পানির ছেলেরা বাইক চেপে ঢাউস ব্যাগে যথাসম্ভব নিত্য প্রয়োজনীয় সরবরাহ করছে। আর প্রযুক্তি প্রয়োগে অপারগের দল মুখে মাস্ক, মাথায় ক্যাপ ও হাতে গ্লাভস ঢুকিয়ে সম্ভব হলে স্যানিটাইজারের রক্ষা কবচ সমেত নিজেরাই বাজারে ছুটছে। কোভিড অতিমারীকে রুখতে লকডাউনের নিদানে জনজীবন বিপর্যস্ত। হাজার লক্ষ মানুষের কর্মহীনতা। পেট তো চালাতে হবে। সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তাই বেরিয়ে পড়েছে বিকল্প উপার্জনের তাগিদে। কেউ সবজি, কেউ মাছ, কেউ ফলমূল বা অন্যান্য পণ্যদ্রব্য ভ্যানে চাপিয়ে ফেরি করে বেড়াচ্ছে এপাড়া সেপাড়ায়। আর লোকজনেরা গ্রিলের ওপার থেকে হাত বাড়িয়ে দূরত্ব মেনে তাদের কাছ থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে নিচ্ছে। নানা রকম হকারের আসা যাওয়া, তাদের প্রতি উপভোক্তাদের বিচিত্র আচরণ। প্রৌঢ় রাধারমণ বাবু কিন্তু নব্য হকারদের খানিক অন্য চোখে দেখেন, বিশেষ করে কেষ্টকে। ওর জন্য যেন একটু বেশি দরদ। এই যে কেষ্ট ভায়া, তোমার ভ্যানে আজ কি কি আনাজপাতি রয়েছে? কাঁকরোল, সজনে ডাঁটা এনেছো নাকি? গেটে কচু, বেল পেপার আছে? খুশি মনে কেষ্ট এটা সেটা সবজি পলিথিনে ভরে হাতটা আকশির মতো বাড়িয়ে দেয় গ্রিল ঘেরা বারান্দায়। প্রতি সকালে রাধারমণবাবু ধুতি পরে গায়ে মেরজাই চাপিয়ে মুখে মাস্ক কেটে আধ ঘন্টা মতো বারান্দায় বসে লোক চলাচল নজর করেন। এই কটা মাস সংক্রমণের ভয়ে দৈনিক কাগজ নেওয়াটাও বন্ধ রেখেছেন। সকালের এই সময়টুকুর মধ্যেই উনি কাঁচা বাজারটা সেরে ফেলেন। এ পাড়ায় অন্যান্য ফেরিওয়ালার তুলনায় মাঝবয়সী কেষ্ট অনেক বেশি আমল পায়। তার সভ্য ভব্য চেহারা, পরিচ্ছন্ন পোশাক ও মার্জিত নম্র ব্যবহারের জন্য। রাধারমণবাবু ভেবে পায় না ওই মানুষগুলোর সঙ্গে পাড়াপড়শিরা অমন বিশ্রীভাবে কেন দর কষাকষি করে। অত তুচ্ছ তাচ্ছিল্য করারই বা কী প্রয়োজন? আরে বাবা, কেনাকাটা করে আমরা কি ওদের ধন্য করছি? হাতের কাছে বসে বসে মালপত্র পেয়ে বরং আমরাই তো উপকৃত। অবশ্য কেষ্ট খানিক ব্যতিক্রমী। এলাকাবাসীর কাছে ওর চাহিদাটা যথেষ্ট উঁচুতে। ন্যায্য দামে সঠিক ওজনে সরেস জিনিস বিক্রি বাটা করাটাই ওর মূলধন। তাই সে সবাইয়ের আস্থাভাজন। এ পাড়ায় সবজির বাজারটা ওর একচেটিয়া। যত দিন যায় পশটায় পণ্য বৈচিত্র্যের বাহার ততই বাড়াতে থাকে।
সাইকেল ভ্যানটা উপচিয়ে বেশি বেশি মাল তুলে নিত্য সকালে হাজির হয় রেনবো পার্ক নামক এই জনপদে। ব্যবসাটা ওর জমে উঠেছে। রোদে জলে ঝড় বাদলে মোটামুটি সময় মেনে এ পাড়ায় ও আসবেই আসবে। আচ্ছা কেষ্ট, তুমি এই আমফানের দিনেও দুর্যোগ মাথায় করে এত শাকসবজি দিয়ে এলে কীভাবে? কোথায় পেলে এমন টাটকা তাজা জিনিসপত্র? কি করব কাকা, পেটের জ্বালা বড় জ্বালা। বাড়িতে 4-4টে প্রাণী, তাদের মুখে তো দুবেলা দুমুঠো ভাত জোগাতে হবে। একটা কারখানায় দৈনিক মজুরিতে চাকরি করি। লকডাউনে কারখানাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। কবে আবার খুলবে কেউ জানে না। মালিকেরা উধাও, তাদের সাক্ষাৎ সন্ধান কিছুই পায়নি। বস্তিঘরের ভাড়া, সারাদিনের খোরাক কোত্থেকে কীভাবে যে আসবে ওপরওয়ালাই বলবেন। বিমর্ষ মুখ কেষ্টর, কথার পিঠে পিঠে গভীর দীর্ঘশ্বাস। তা এই ঝড়ঝঞ্ঝায় ওগুলো জোগাড় করলে কেমন করে? পরিশ্রম তো করতেই হবে কাকা। সেই রাত 2টে উঠে শরীরে প্লাস্টিক জড়িয়ে সাইকেল ভ্যানে পাইকারি বাজার থেকে মাল আনা। গোপালগঞ্জের পাইকারি বাজার? সে তো অনেক দূর। কষ্টভরা মুখেও কেষ্টর ঠোঁটে গর্বের মৃদু হাসির দীপ্তি। এইভাবে কেনাকাটার স্বল্প ফাঁকে টুকরো টুকরো কথায় রাধারমণবাবু আর কেষ্টর মধ্যে একটা হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠল। বারান্দায় রাধারমণবাবু না থাকলে ও বার কয়েক সবজি সবজি হাঁক পেরে ফিরে যায় অন্য বাড়ির দিকে। সেটা ছিল ভাদ্রের এক দুঃসহ ভ্যাপসা গরমের দিন। ঘামে জবজব কেষ্ট এলো রাধারমণবাবুর বাড়ি। কেষ্টকে বড় ক্লান্ত দেখাচ্ছে। শরীরী ভাষায় উৎসাহের অভাব প্রকট। সঙ্গে আজ ফুটফুটে এক কিশোরী, পায়ে চটি, পরনে ঝলমলে লাল ফ্রক, মুখটি কমনীয়, ঝাঁকড়া এক মাথা কোচকানো চুল। কেষ্ট, তোমার শরীরটা কি ঠিক নেই? সঙ্গে মেয়েটিই বা কে? গরমে হাঁসফাঁস করতে করতে কাঁধে ফেলা গাত্র মার্জনী মুখে চেপে ঘাম মোছে আর বলে, ও আমার বেটি লক্ষ্মী। ওদের স্কুল এখন বন্ধ, মোবাইলে লেখাপড়ার ব্যবস্থা তো আর করতে পারবো না। আমার সে ক্ষমতা নেই, তাই পড়াশুনোও ডকে উঠেছে। সকালে হঠাৎ জেদ ধরে বলল, বাবা আমি তোমার কাজ কারবারে সাহায্য করব। ব্যাস অমনি পিছু নিল। উপায় কি, নইলে তো আদারে বাদারে ঘুরে বেড়াবে। অনভ্যস্ত চপল হাতে লক্ষ্মী বেগুন, পটল, কাঁকরোল ইত্যাদি ওজন মাপার ইলেকট্রনিক যন্ত্রে তুলে দিয়ে দেদার খুশিতে বাবাকে হিসেব কষে দেয়। রাধারমণবাবু উদাস চোখে ওর দিকে তাকিয়ে থাকেন। ভারী মিষ্টি মেয়েটা। কোথায় স্কুলে যাবে, পড়বে, খেলবে, না তার জায়গায় বাপের সঙ্গে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। হে করুণাময়, কি দিন আনলে। কেষ্ট, তোমায় একটা কথা বলি শোনো। সময়টা এখন একেবারেই ভালো নয়। এই করোনাকালে তোমরা কিন্তু সাবধানে থেকো। মেয়েটার মুখে মাস্ক দাওনি কেন? আমরা খেটে খাওয়া মানুষ কাকা, আমাদের কিচ্ছুটি হবে না। ওটা তোমার ভুল ধারণা। এ মারণ রোগ কাউকেই রেহাই দেয় না। মাত্র কয়েক মাসে বাপ বেটি রেনবো পার্কের কর্তা গিন্নিদের আপনজন হয়ে উঠল। বেশ চলছিল কেষ্টর নতুন কর্মজীবন। ফাঁকে ফাঁকে অবশ্য কারখানা চত্বরে ঢু মারতে ভোলে না। কিন্তু কোথায় কে কাকস্য পরিবেদনা, কারখানার খবর কেউ দিতে পারে না। ওদিকে মেয়েটিও বেশ মজা পেয়ে গেছে। বইপত্র শিখে তুলে বাবাকে সাহায্যের বাহানায় টো টো করে ঘুরে বেড়ায়। মেয়েকে সঙ্গে নিয়ে ঘোরাটা রাধারমণবাবু পছন্দ করেন না। মেয়েটার জন্যে ওর খুব মন কেমন করে, কিন্তু তার তো কিছু করার নেই। কেষ্টর কাজে প্রতিবাদের সুযোগটুকুও নেই, অধিকার তো দূরের কথা। কিছুদিন বাদে হঠাৎই বেপাত্তা হয়ে যায় কেষ্ট। এ পাড়ায় তাকে আর একদমই দেখা যায় না। তবে কি ওর বন্ধ কারখানা খুলে গেছে, না অন্য কোনো উপার্জনের রাস্তা ধরেছে, কিংবা হতে পারে করোনায় কাবু। ইতিমধ্যে কেষ্টর এ পাড়ার জমি অন্য সবজিওয়ালাদের দখলে চলে গেছে। পাড়ার অনেকেই ওকে ভুলতেও বসেছে। যেসব হকাররা
তার দাপটে এতদিন পেছনের সারিতে ছিল, তারা আজ স্বস্তির সঙ্গে ব্যবসা চালাচ্ছে। বেশ কিছুদিন অতিবাহিত হয়েছে। খড় রোদের এক জ্বলুনে দুপুরের কথা। রাধারমণ বাবুর দরজা জানলা বন্ধ। আহার শেষে সবাই হয়তো বিশ্রামে আছে। ক্লান্ত ঘর্মাক্ত কেষ্ট আমসি মুখে কলিং বেলে আঙুল চাপে। কাকা, আমি কেষ্ট, অসময়ে বিরক্ত করছি, আমাকে মাপ করবেন। এমন বেপট সময়ে এতদিন পরে আচমকা ভিন্ন রূপে ওকে দেখে রাধারমণবাবুর চক্ষু চড়ক গাছ। সঙ্গে তো কোনো সবজি ভ্যান নেই। কি ব্যাপার কেষ্ট, এই ভর দুপুরে তুমি আর আসো নাই বা কেন? অন্য কোনো কাজ নিয়েছো নাকি? সবিনয়ে জোর হাত করে বলে, আসলে আজ রবিবার বলেই এসেছি। বেশিরভাগ মানুষই তো বাড়িতেই থাকে। সবাই যে আপনার মতো নয়, সে কারণেই অন্যদের বাড়ি আগে সেরে পরে আপনার কাছে এলুম। মার্জনা করবেন কাকা। না না, ক্ষমা ঘেন্নার কোনো ব্যাপার নয়। আমার রবিসোম সবই সমান। তা হয়েছে এটা কি বলো? আমতা আমতা করে নিবেদন করে, কাকা, আজ আমি সাহায্যের জন্য এসেছি। মেয়েটার বিয়ে ঠিক হয়েছে কি না, ওই কাজেই এতদিন দৌড়ঝাঁপ করছিল। তা কোথায় বিয়ে দিচ্ছ? অনেকটা দূর কাকা, সেই নাজিরপুরে, মালদা জেলায়। ছেলে কি করে? বাপের মুদির দোকান আছে, রাজমিস্ত্রিরও কাজ জানে। সবাই বললে ছেলেটা খুব করিতকর্মা, দেখতে শুনতেও ভালো, তাই আমিও রাজি হয়ে গেলুম। অমন ছোট্ট মেয়েটার সাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে কাজটার কি ঠিক করছো? তারপরেই করোনাকালে। কথাগুলো বলেই অনধিকার চর্চার সীমা টেনে আচমকা থমকে যান রাধারমণবাবু। ওদিকে নত নয়নে সসংকোচে কেষ্ট বলে, কি করব কাকা, গরিব ঘরের মেয়ে, ভগবানের কৃপায় হঠাৎ যোগ্য সমর্থ ছেলে পেয়ে গেলুম। থাক থাক, এখন আমাকে কি করতে হবে তাই বলো? ভ্রু কুচকে রাধারমণবাবু জিজ্ঞেস করলেন। অভাব অনটনের সংসার, দু এক কুচি সোনাদানা যাচ্ছিল, তাই দিয়ে আর তার ধার দেনা করেও পেরে উঠছি না। কীভাবে যে কি হবে জানি না। বড় লজ্জা মাথায় নিয়ে বেরিয়েছি কাকা। সকাল থেকে বাড়ি বাড়ি অনেক ঘুরলাম। কেউ কিছু দিল, আবার কেউ শূন্য হাতে ফেরালো। অনেকের কাছে ভালো ব্যবহারটুকুও পাইনি। আমার কাকুতি মিনতির সার। কজনা তো আবার কোনো কথাই শুনল না, দরাম করে মুখের ওপর দরজা ভেজিয়ে দিল। ঠিক আছে, আর বেশি কথায় কাজ নেই, তুমি একটু দাঁড়াও। রাধারমণবাবু ভেতর থেকে একটা 500 টাকার নোট এনে কেষ্টর হাতে যায়। যাও, এখন তুমি যাও, রোদে রোদে ঘুরো না। মেয়ের বিয়ে ভালোই ভালো সম্পন্ন হোক, আমার আশীর্বাদ রইল। এ পাড়ায় যখন ফের আসবে তখন না হয় দেখা হবে, কথা হবে। গদগদ হয়ে প্রণাম জানিয়ে টাকাটা কেষ্ট পকেটে রাখে। মাসাধিক কাল অতিক্রান্ত। কবির রেখচিত্রের কোনো হেরফের হয়নি। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত প্রায়। এদিকে অলিতে গলিতে নিত্য নতুন হোকারের আনাগোনা লেগেই আছে। কেষ্টকে কিন্তু আর চোখে পড়ে না। লোকটা গেল কোথায়? ডুব মারল নাকি? কেষ্টর টাকা তোলা নিয়ে পাড়ায় সেই থেকে হাজারো খোশ গল্পের সূচনা। লোকে বলে, বাহ, মেয়ের বিয়ে দেখিয়ে বেশ মোটা টাকাই হাতালো। সন্দিগ্ধরা আরও এক ধাপ এগিয়ে যোগ করে, বেটা মহাশয়তান, চুরি চামারির ধান্দাও থাকতে পারে, সেজন্যই হয়তো পাড়ায় এতদিন রেকি করে গেল। এর মধ্যে এক বিটলে ছোকরার আনাড়ি মন্তব্য কানে আসে, আরে ওটা একটা ফেরেববাজ, মিষ্টি কথায় আস্থা জাগিয়ে ক্লাবেরও টাকা খাবলেছে, দেখে নিও ও আর এ রাস্তা মারাবে না। আরেকজন ফোড়ন কাটে, দেখো কোনো জঙ্গি টঙ্গিও হতে পারে, হয়তো হকার সেজে এখানে গা ঢাকা দিয়েছিল। রাধারমণবাবু বাড়ি থেকে বিশেষ না বেরোলো এসব প্রলাপ বিলাপের কথা তার অজানা থাকে না। উনি ভাবেন, সত্যি তো, কেষ্ট কি আর আসবে না? বিয়ে পর্ব কি এখনো মেটেনি? কোভিড আবহে মেলামেশা বন্ধ, পথঘাট শুনশান। আলো আধারের ওই বিষণ্ণ সন্ধ্যায় কলিং বেলের অভাবিত টুং টাং শব্দটা মিটে হলো মনে বেশ আশঙ্কা জাগায়। গেট খুলে রাধারমণবাবু যেন ভূত দেখলেন। মূর্তিমান কেষ্ট হাজির। একই চেহারা, খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো চুল, পোশাকে সর্বহার আর দৈন্য দশা। পাগল পাগল ভাব, এ যে অন্য কেষ্ট। এই রে, আবার কি বিপত্তি বাঁধালো কে জানে। রাধারমণবাবু প্রবাদ গোনেন।
ফারুক, তুমি কাঁদছো কেন? কাকা, আমার লক্ষ্মী আর নেই। বিয়ের 7 দিন আগে সে চলে গেল। রাত্রে হঠাৎ জ্বর আর শ্বাসকষ্ট, হাসপাতালে দিলুম, কিন্তু পরের দিনই সব শেষ। ওরা আমাদের বডিটাও দেখতে দিল না, এমনকি হাসপাতালের লোকেরাই ওর দাহ করার কাজটাও সেরে ফেললো। চোখে জল মুছে ক্ষণিক থেমে ফুপিয়ে আবারও বলে, লক্ষ্মী মা আমায় ফাঁকি দিয়ে পালালো। ওর বাবার একটা পয়সাও খরচ করালো না। রাধারমণ বাবুর মুখ যেন প্রস্তরীভূত অবয়ব, অন্তরে শুধুই বিলাপ। হে দয়াময়, এমনটা হবার কথা নয়। তুমি দেব শিশুটিকেও কেড়ে নিলে। কথার ফাঁকে অতর্কিতে কেষ্ট একটা 500 টাকার নোট রাধারমণ বাবুর দিকে বাড়িয়ে বলল, কাকা, এটা দয়া করে ফেরত দিন, কিচ্ছুটি মনে করবেন না। ওটা তো আমার মায়ের আর কোনো কাজে এলো না। আমি সবাইকে তাদের টাকা ফিরিয়ে দেবো। এই পাড়ার মানুষেরা আমাদের বড্ড ভালোবেসেছিল। অবাক বিহ্বল রাধারমণ বাবু আলতো হাতে পিঠ চাপড়ে কেষ্টকে বললেন, টাকাটা তুমি রেখে দাও। তোমার কারখানা তো এখনও খোলেনি, এটা বরং সংসারের প্রয়োজনে লাগিও। অশ্রুসিক্ত কেষ্ট নির্লিপ্ত মুখে রাধারমণ বাবুর দিকে ভাবুক দৃষ্টিতে চেয়ে রইল। শেষ হলো গল্প পাঠ। কেমন লাগলো জানালে ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো।